আমি সৌদি আরবে একটা পণ্য প্রদর্শনী করছিলাম স্যার। আমার ২.৫ ঘন্টায় ১,৫৮,০০০ টাকা সেল। এটা আমার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। মানে এটা আমি বলবো আমার একেবারেই মানে আমার পজিশনটা চেঞ্জ করে দিছে এবং কি এরা আমার এখনো এমন রিপিট কাস্টমার। সর্বসাকুল্যে এখন প্রায় ৩০০ প্লাস বলা যায় নিয়মিত কাস্টমার আছে। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। ঘুরে দাঁড়ানোর গল্প নামে অনুষ্ঠানটি আমরা ইউটিউব লাইভ থেকে সম্প্রচার করে থাকি আপনাদের জন্য, মূলত যারা উদ্যোক্তা হতে চান, জীবনে নিজের একটা পরিবর্তন আনতে চান এবং জীবনে কিছু একটা আত্মকর্মসংস্থান তৈরি করতে চান। আসলে আমাদের সমাজে, গ্রামে গঞ্জে, ৬৪ জেলায়, সব উপজেলায়, মফস্বলে অনেক নক্ষত্র লুকিয়ে আছে, যাদেরকে একটু নার্সিং করলে, যাদেরকে একটু প্রশিক্ষণ দিলে, যাদেরকে একটু সহযোগিতা করলে, সাহস দিলে তারা জ্বরে উঠতে পারে। সেই কাজটাই করে যাচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। গত ৭ বছর ৫ মাস ধরে আমরা এক একটা ব্যাচে ৯০ দিন করে আজকে প্রায় প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ করে আজকে প্রায় ৩০তম ব্যাচ আমাদের পরিচালনা করছি। এটা মূলত বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ। বাংলাদেশের তরুণীদেরকে বেকারত্ব থেকে দূর করার জন্য, তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করার জন্য এই আয়োজনটা আমরা করে থাকি। এবং এই যে কাজ করছি আমরা গত ৭ বছর ৫ মাস ধরে, সত্যি সত্যি তাতে কি কোনো ইম্প্যাক্ট তৈরি হলো কিনা, কোনো গল্প আসলে তৈরি হয়েছে কিনা, সেই গল্পগুলো শোনানোর জন্য এই আয়োজন। যে মানুষগুলোর গল্প আমি আপনাদেরকে শোনাই প্রত্যেক সপ্তাহে এই ইউটিউব লাইভের মাধ্যমে, এই মানুষগুলোর গল্প কিন্তু আসলে কেউ শুনতে চায় না, তাদের গল্প বলার জায়গা নেই। কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সেই জায়গাটা তাদের তৈরি করে দিয়েছে, যাতে করে তাদেরকেও আমরা ব্যাপকভাবে প্রমোট করতে পারি এবং সারা পৃথিবীতে তাদের একটা পরিচয় তৈরি করে দিতে পারি। এবং তাদের গল্প শুনে আপনাদের মধ্যে যারা ভাবছেন যে আমি কিছু একটা করব, আপনাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হবে তাদের গল্প শুনে, যে ওনারা পারলে আপনি কেন পারবেন না। তো চলুন আজকে আমরা আলাপ করি। আমাদের এখানে যারা দুজন অতিথি এসছেন, একজন হচ্ছেন সুবর্ণা চৌধুরী, জামালপুর থেকে এসছেন উনি, এবং আরেকজন আসছেন মোহাম্মদ জহুরুল ইসলাম, উনি গাজীপুর থেকে এসছেন। দুজনেরই আমরা গল্প শুনবো। খুবই টুইস্ট আছে, অনেক ত্যাগ আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে, না পাওয়া আছে, বেদনা আছে, দুঃখ আছে। তারপরে একটা পর্যায়ে এসে ওনারা কিভাবে ঘুরে দাঁড়ালেন, কিভাবে একটা জায়গায় এসে নিজেকে তৈরি করলেন। পথ এখনো অনেক দূর পাড়ি দিতে হবে, তারপর একটা জায়গায় এসছেন যেখানে এসে ওনারা ওনাদের গল্প শেয়ার করতে পারেন। চলুন ওনাদের সাথে গল্প করি। সুবর্ণা আপা এবং জহির ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। বরাবর আমরা মেয়েদেরকে দিয়ে শুরু করে থাকি, আপনার কাছ থেকেই শুনতে চাই। বলছিলেন যে আমি একটু অসুস্থ ছিলাম, এখানে আসার কথা শুনে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আপনার কথা শুনলে আমি সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা বিরাট নেয়ামত। আপনার গল্পটা শুনতে চাই। আমি কিছুটা শুনেছি আপনার গল্পটা। আমার কাছে মনে হয়েছে ব্যাপক একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আপনি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং আপনার জীবনে অনেক হতাশা আছে, অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে, সেগুলো কাটিয়ে আজকে একটা জায়গায় এসেছেন। এটা যদি শুনি। স্যার, আমি আপনাকে এর আগেও শুনিয়েছি, কিন্তু অনেক কিছু স্কিপ করে গেছি, কারণ পারিবারিকভাবে আমার সম্মতি থাকবে কিনা কথাগুলো বলার জন্য। তো যখন ইউটিউবে লাইভে ডাক পড়লো, তখন আমি হাজব্যান্ডকে বললাম যে স্যারকে তো আমি এইভাবে বলে ফেলছি, লিখে দিচ্ছি, কিন্তু আসলে আমার আরও কিছু বলার আছে, কিন্তু বলতে পারি নাই আমার সমাজ, আমার পারিপার্শ্বিক অবস্থার জন্য। তো বলছে যে আচ্ছা তুমি বলবা, তুমি যতটুকু পারো বলতে পারো। তো সাথেও আসছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, সকল প্রশংসাই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আসলে মূলত স্যার, আমার জার্নিটা হলো, আমি যদি শুরু করি, আমি একেবারেই গ্রামের একটা ভালো পরিবারের মেয়ে ছিলাম।
আমার সম্পর্ক ছিল না, মানে 2004-এ এইচএসসি এইটারে 2006-এ বিএ পাশ করে উন্মুক্ত থেকে 2013 সালে গ্রাজুয়েশন করেছেন তো এখন দাঁড়াতে জি আমি বিয়ের পরে আর কি ইন্টারও পাস করছি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো করার পরে মানে বিয়ের পর থেকেই আমার মানে যাত্রাটাই শুরু হয় মানে কঠিন যুদ্ধের সাথে। মানে আমার শ্বশুরবাড়ি আমার খুবই ভালো অবস্থান, কিন্তু তারা ছেলের বউকে একসাথে রাখেনি, আমাদের 3 দিন পরে আলাদা করে দেয় একেবারে শূন্য হাতে। 3 দিন পরে জি তারা আলাদা করে দেয়, দেওয়ার পর থেকে আমাদের যুদ্ধটা শুরু হয় একেবারে অন্যরকম ভাবে, যেটা মানে 100 টাকাও ছিল না আমার স্বামীর হাতে। যে আমার হাজবেন্ড কিন্তু চাকরি করতো, পুরো বেতন আমার শ্বশুরের হাতে তুলে দিত। সে কিন্তু একটা হাই স্কুলে হেড টিচার ছিল। তো একটা টাকা ছিল না। আমি ভাবছি যে একটা মানে টিচারের ছেলে এরকম অবস্থা তো থাকার কথা না, হয়তো কিছু আছে। পরে দেখি না, আমার ভাসুর ছিল আমার স্বামীর হাজবেন্ড, সে আমাকে একটা বাসা নিয়ে দেয় জামালপুরে। তারা ইসলামপুরে বাড়ি। তারা বলতেছে গ্রামে থাকা হবে না, তোমরা শহরে থাকো, মানুষ কি না কি বলে, তোমাদের অবস্থান তোমরা তৈরি করো। তো একটা বাসা নিয়ে দিল 1700 টাকা একটা রুমে। সেখানে কোনো কিচ্ছু দিয়ে গেল না, যে আমরা কোথায় থাকবো, ফ্লোরে না খাটে, কিচ্ছু না। ফ্লোর করলাম। আমার ওই মহিলা হোস্টেলে পড়তাম, যেহেতু আমার একটা ছিল, বেড ছিল, ওটা নিয়ে এসে নিচে বিছানা করে থাকা শুরু করলাম। তারপরে খাবার অল্প অল্প করে মানে 250 গ্রাম করে মানে ডাউল তেল এই সেই কিনে দিয়ে গেল আমার ভাসুর, 3 কেজি চাউল সহ। তো 2-3 দিন থাকার পরে আমি অতিষ্ঠ হয়ে গেলাম যে এটা কি জীবন, আমার হাজবেন্ডের চাকরি নাই। পরে বললাম যে কি ব্যাপার, কেউ তো কোনো হেল্প করতেছে না, কই কেউ করবে না, এর ওর পন ওরকম করে ভাবে রিসিভ করে না বা কথা যোগাযোগও করে না। তাদের আমাদের পরিচয় দিত, মানে আমার হাজবেন্ডের যখন চাকরি চলে যায় তখন তারা বলতেছে যে এদের ও ছেলের পরিচয় তারা দিতে পারতেছে না মানুষের কাছে, মানে একটু ভিন্ন টাইপের মানুষজন। পরে আমি আমার দাদা তখন মানে চেয়ারম্যান, আমাদের দেয়ানগঞ্জ হাতিবাগান ইউনিয়নের চেয়ারম্যান। পরে ওখানেও বলা যাচ্ছে না। পরে আমি হুট করে একটা মাথায় আসলো, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটা ইএসডিও জামালপুরে কাচারিপাড়া অফিস। পরে আমি ওই অফিসে গেলাম, আমার হাজবেন্ডকে বললাম যে আমি একটু আসতেছি। পরে ওখানে যাই এপিসি নামে একজন দুলাল ভাই, আতিকুর রহমান দুলাল ভাই নামে একজন ছিল, ওনাকে বললাম যে আমি আইজউদ্দিন চৌধুরীর নাতনি, তো স্যার আমার সম্প্রতি বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড বেকার, আমি ডিগ্রি পাস, এই তখন আমি ইন্টার পাস। বললাম যে ইন্টার পাস করছি, মাত্র রেজাল্ট দিছে, তো আমার তো কিছু করা দরকার, আমার হাজবেন্ডও কিছু করে না। পরে বলতেছে কিছু প্রশ্ন করলো, সামাজিক কাজ করার প্রশ্ন করলো। প্রশ্ন আমি সুন্দর উত্তর দিতে পারলাম। পরে বলল যে তাহলে তুমি কি কাজ করতে পারবো, মাত্র 5000 টাকা বেতন, সেই দেয়ানগঞ্জ গিয়ে চাকরি করতে হবে, এলাকায় থাকতে হবে। বললাম যে স্যার আমি করব। পরে তখনই আমি রাজি হয়ে যাই, আমার হাজবেন্ডকে বললাম যে আমার একটা চাকরি হবে, হয়তো কালকে থেকেই ডিউটি। পরে বলতেছে না পারবা না। বললাম যে না আমি পারবো। জোর করে এক পর্যায়ে আমি চলে গেলাম। যার পরে চাকরি করতেছিলাম। 5000 টাকা তখন অনেক বিশাল কিছুই, আমার সংসার চলতো, ভালোই চলতো। তো এরকম করে দিন যাচ্ছিল। হুট করে আমার মানে হাজবেন্ড বেকার, সারাদিন বসে থাকে, একটু কথা হয়। পরে আমি বললাম যে তুমি কিছু করো। পরে ওষুধ কোম্পানিতে কয়েকবার তাকে করে দিলাম, করতে পারে না, ভালো ফ্যামিলির ছেলে। ওখানে দেখা গেছে যে মানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক রাত হয়, আমারও কষ্ট হয় যে সারাদিন পরিশ্রম করে আসে, হাজবেন্ড নাই, সেই 12টা-1টায় আসে, কথা কাটাকাটি হয়, অনেক কিছুই হয়। মানে দেখি যে মানে সংসারটাই আলাদা, এই যে জীবন পার হয়ে গেল এটার থেকে আলাদা একটা দুনিয়া। তো এরকম করে দেখি কোনো কিছুই হচ্ছে না। তো এরকম করে চলতেছে। চলতে চলতে যখন আমার চাকরির বয়স 9 মাস, তখন আমার আবার ওই আতিকুল ইসলাম দুলাল ভাই আমার একটা ভিজিটে গেল। যার পরে ওখানে আমি ভিজিট দেখার করে ওখানে আমি শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হলাম। ঢাকা থেকেও 14 জনের মতো একটা টিম গেছিল, ভালো ফিডব্যাক পাইছে। ওখানে ফিল্ড ট্রেনার হিসাবে ছিলাম, আমি ট্রেনিং করেছি। পরে বললো যে মানে খুবই ভালো হয়েছে। অফিসে ডেকে নিয়ে বললো যে আপনি কি চান, আপনি ভালো করেছেন, আমাদের একটা মানে প্রজেক্টের আরো কয়েকটা প্রজেক্ট সেই দিনে অ্যাপ্রুভ হয়েছে আমার এই কিলি করার পর থেকে। পরে স্যারেরে জানানো হয়েছে, স্যার বলছে মেয়েটা কি বলে শুনেন।
পরে আমারে বলছে যে আপনি কি চান? বললাম যে স্যার আমার তো কিছু চাওয়া নাই, আমার চাকরিটা যেন কন্টিনিউ থাকে, তো আমার হাজবেন্ড বেকার, তো আমার হাজবেন্ডকে কিছু যদি করা যায় একটু দেখবেন। পরে বললো যে তোর হাজবেন্ড কি করে? পরে বললাম এখন বেকার, পড়াশোনা বিয়েছি বাস। পরে বললো যে দেখতেছি। 1 সপ্তাহের মধ্যেই উনি আমার হাজবেন্ডের চাকরি নিয়ে যাবে। অসাধারণ চাকরি নিয়ে দেওয়ার পরে আমার হাজবেন্ড পুরো ফ্যামিলি তখন আমাদের সবাইকে জানানো হলো এই যে চাকরিতে জয়েন করবে, জয়েন করারও মানে ওখানে কিন্তু জামানত লাগে 15,000 টাকা মেডিকেল ফি, ওটাও দেওয়ার মতো কেউ ছিল না। আমার 5,000 টাকা তো দিন যাইতেছি আসতেছি খরচ করতেছি, সংসার একটা ফ্যান কিনা, ফ্যান নাই, গরম দিন ফ্যান নাই, ফ্যান কিনতেছি, আবার দেখা গেছে একটু বিনোদনের জন্য টিভি লাগে, এগুলো করতে আমি আর হাওলাত টাওলাত করে নিয়ে কাজ করতেছি, তো দেওয়ার মতোই নাই। ওদের বাবা মাকে বলি যে একটু হেল্প করবে কিনা, তারা না একটা টাকাও দিবে না ছেলেকে। পরে বলতেছে শ্বশুর বাড়ি থেকে নিয়ে চলতে হবে। পরে আমি বাবা মাকে কিভাবে বলি, বড় ভাইকে ফোন দিলাম মাথায় রাতে যে কালকে আমার হাজবেন্ড ঠাকুরগাঁ চলে যাবে জয়েন করতে, তো নাই, যাতায়াত ভাড়া সহ 15,000 টাকা মেডিকেল ফি সহ জামানত লাগবে। অবস্থা না করে আমার ভাই বলতেছে যে আমি নিয়ে যাইতেছি। বললাম যে সকাল 7টায় রওনা দিতে হবে, কয় আমি 6টার মধ্যে পড়ব। 6:30টায় আমার ভাই গাড়ি নিয়ে এসে টাকা দিয়ে গেল, জয়েন করলো। খুবই মানে আনন্দের একটা সময়। মানে ওটা মনে হলো আমার আজকে, মানে এত কষ্ট মনে হয় যে সেই সময়ে কেউ ছিল না। আমার ভাইটাকে চুরি করে বললাম যে এই ঘটনা, পরে আমার ভাই সহযোগিতা করলো। কখন ব্যবসার কথা মনে আসলো? স্যার এরকম করে ব্যবসার কথা যদি বলি, ব্যবসার কথা 2010 সালে আমি যখন চাকরি করতেছিলাম দুইজনেই, তখন আমার বাবা মা তখন দেখতেছে যে আমি খুব হার্ড পরিশ্রম করতেছি। আমি 25-50 কিলো প্রতিদিন হাঁটতাম। তো আমার বয়স যখন 18 বছর ঠিক মতোই আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ 17 বছরে বিয়ে হয়েছিল। তখন আমার বাবা মা তো, আমি তো একটা ভালো পরিবারের মেয়ে, ভালো টাকা পয়সা মেয়েরা পায় এরকম একটা থাকে। পরে বলল যে তুমি এরকম পরিশ্রম করতেছো, তোমার চেহারা তো নষ্ট হচ্ছে, তুমি চলতে পারতেছো না, অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যেই। তো পরে বললো যে আমরা তোমাকে কিছু করতে চাই, কি চাও? পরে বললাম যে আমার একটা দোকান দিয়ে দিলে পাশাপাশি আমি যদি সময় দেয় আমার হাজব্যান্ড তাহলে ভালো হতো। করে আমার বাবা আমাকে 14 লাখ টাকা ইনস্ট্যান্ট দিয়ে আমাকে জামালপুর একটা পথাকলি মার্কেটে দোকান নিয়ে দেয়। দেওয়ার পরে আস্তে আস্তে যত ইনভেস্ট লাগে বাবা মাই দিয়ে দিল। তখন আবার আমি দেখি আমার ভাসুরও বেকার ছিল। পরে আমার ভাসুরকে বলি না, তার আগে মনে করেন আমরা যৌথ ফ্যামিলিতে আসলাম। যখন দুইজনই চাকরি করি তখন ভাবতেছি যে আমরা একা থাকবো কেন, যেহেতু টাকা পয়সা আছে, এখন আমরা চাকরি করতেছি, বাবা মা আমাদের কাছে থাক, মানে আমার হাজবেন্ডের বাবা মা, তো ওদের নিয়ে এসে দেখি যে আমার ভাসুরও বেকার। পরে ওনাকেও একসাথে করি, তো ওনার আবার হয় না, মানে ওয়াইফের বাচ্চা হয় না। পরে বললাম যে তাহলে ওরাও তো একাকি থাকে, আমরা সবাই মিলে যৌথ পরিবারে থাকি। পরে আমরা একটা সুন্দর 4 রুমের বাসা নিয়ে আমরা থাকা শুরু করলাম। আমার শ্বশুর ট্রেন দিয়ে যাতায়াত করতো। তো বললাম যে তাহলে সবাই মিলে যেহেতু একসাথে আছি, একটা দোকান দিলে সবাই দেখাশোনা করবে। পরে যেই কথা সেই কাজ, আমি দোকানটা নিয়ে দেই, প্রোডাক্ট এনে দেয়, আমার ভাসুর ইউটি করে শুরু করে। আমি মাঝে মধ্যে গিয়ে দেখে আসি, ভালো লাগে দোকান দেখে। তো এরকম করতে করতেই মানে করোনা এসে পড়লো 2000। তার আগে আমার বেবিটা হয় 2010 সালে, 17তে আমার ছেলে একটা হয়। ভালোই দিন যাচ্ছিল, সবাই মিলে আনন্দ আড্ডা যাই খাই ভালো লাগে। করোনা এসে গেল, বিধ্বস্ত করোনা আমাকে একেবারেই মানে ধ্বংস করে দেয়। করোনায় 2 বছর তো দোকান চালাইনি। দোকানের সময় ছিল, মানে সকাল বেলা একটু চালানো যেত। মেয়েদের লেডিস আইটেম ছিল, খুবই ভালো প্রোডাক্ট ছিল এবং খুবই নাম করা ছিল, প্রচুর সেল হতো প্রচুর। কিন্তু আমার হাজবেন্ড এবং আমি একটা টাকাও সেখান থেকে নেইনি যে আমরা ওখান থেকে একটা কিছু করব। এর মধ্যে আবার আমাদের যখন ওটা শুরু হলো, তখন আমরা কি করলাম, আরো কিছু টাকা জোগাড় করে একটা লিকুইডের দোকান শোরুম দিছিলাম, কারখানা দিছিলাম, ওই যে সাবানের লিকুইড। এটাও 7 লাখ টাকার মতো মেশিনারি জিনিস কিনে শুরু করছি। সাথে মোম তৈরি করা শুরু করলাম। আমার শ্বশুর এবং ভাসুর অনেক কিছু তৈরি করতে পারে। এখনো আমার শ্বশুর দেখা গেছে যে ওই ব্যাগ টেক এইগুলা সব তৈরি করতে পারে, তাদের খুবই, তো আমি দেখে অবাক যে এদের এত প্রতিভা আছে, শুধু টাকা ইনভেস্ট করলে তারা রেডি করতে পারে। তো বললাম কাজে লাগিয়ে দিলাম, বললাম যে মোমের একটা মেশিন নিয়ে এসে তাহলে মোম তৈরি করেন। আমার ভাসুর আমাকে মাঝে মধ্যে বলতে এই করা, ও ছোট বোনের মতো করে দেখে, খুবই ভালো ব্যবহার তাদের।
তাদের ব্যবহারটা খুবই ভালো, দেখে বোঝাই যাবে না তাদের ভিতরে অন্য কিছু আছে, এরকম ব্যবহার। তো আমি একেবারে মুগ্ধ তাদের ব্যবহারে। ভাইয়ারে বসিয়ে দিছি দোকানে, আমার শ্বশুরকে ওই লিকুইডের শোরুমে করে দেই যে এদের সাথে কাজ করেন, কাজ করতেছিল। করোনার যখন এরকম হলো তখন আমি ভেঙে পড়ি নাই। আমার হাজব্যান্ডের চাকরি তো করোনার আগে 2017 সালে আমার ছেলে হওয়ার পরে ভাবলাম চাকরি ছেড়ে দেবো। এর মধ্যে একটা নোটিশ হলো যে একটা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি শুধু চাকরি করতে পারবে। তখন বললাম যে তাহলে আমি চলে যাই, আমি মেয়ে মানুষ, আমি এইগুলো একটু দেখবো, তুমি চাকরি করো। পরে স্যারকে বলা হলো যে আমার হাজব্যান্ড থাকবে, আমি আউট হয়ে যাই। পরে আমি চলে আসছি আবার ওখান থেকে, কিন্তু এখন পর্যন্ত আমাকে হেল্প করে। যখন যে কোনো ক্ষণস্থায়ী প্রজেক্ট আসে এরকম ট্রেনিং দেওয়ার মতো আমাকে ডেকে নেয় 3 মাস 6 মাস এরকম করে, এখনো ডাকে। আমি এখনো আছি ট্রেনার হিসাবে। করোনার পরে কি করবেন? করোনার পরে তখন দোকান যখন এর হয়ে দিল, কর্মচারী বেতন দিতে পারছিলাম না, তারপরে দোকানে ভাড়া দিতে পারছিলাম না, তখন আমার ভাসুরকে বলি যে কি ব্যাপার, এটা হওয়ার তো কথা না, আমাদের তো অনেক টাকা আছে, থাকার কথা। কই না, এইগুলা তো শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? কামার খরচ হয়ে গেছি। কি খরচ একটু দেখাবেন এরকম। না দেখাই না, আমি আমার হাজব্যান্ডের সাথে বলি। আমার হাজব্যান্ড বলে, আমার হাজব্যান্ড চাকরি নিয়ে ব্যস্ত। তারপর যখন বলে যে আছে হিসাব দিব, নিজে টাকা নাই, মাল করছি, মাল বিক্রি হয়েছে, ওই ছেলে নিয়ে নিছে। আবার ছেলে বলে যে আমার শ্বশুর বসে, সেও নাকি তার মতো করে নিয়ে খরচ করতো। আবার ভাসুর বললো যে আমার তো ওটা ছাড়া আর কোনো ছিল না, আমি হয়তো টুকটাক যে বাজার করছি এখান থেকেই করছি। তা নাই বলি কিচ্ছু নাই। পরে বললাম যে কিরকম প্রোডাক্ট আছে। পরে প্রোডাক্ট যাই দেখলাম 100 পিসের মতো মনে হয়, 150 পিসের মতো কাপড় পাওয়া গেল। তারা এটা পরার মতো না, তো হয়তো 15-20 সেট পরার মতো, আর বলে সব নষ্ট এরকম পেলাম। তারপরে ওই নষ্টগুলো 50 পিসের মতো না 55 পিসের মতো, তখন ইনস্ট্যান্ট আমি একজনকে 200 টাকা করে দিয়ে দিলাম। দিয়ে দোকানটা ছেড়ে দিয়ে আসলাম, মালিকের সাথে কথা বলে ছেড়ে দিয়ে আসলাম। দিয়ে বললাম যে আমাদের 4 লাখ টাকা সিকিউরিটি আছে, এটা ফেরত দিবেন। আচ্ছা ঠিক আছে। পরে কোনোভাবে টেনে টুনে ছেলেটারে দিলাম, কারণ করোনায় তো আমার কর্মচারীকে দিতে হবে, সেলসম্যানকে দিতে হবে কিছু। আমার একেবারে ভাইয়ের মতো, সে খুবই আপা আপা করে ব্যস্ত, তাকে মানে ঠকানোর প্রশ্নই আসে না। পরে কিছু করে দিয়ে ওর ঋণ শোধ করলাম। ভাসুর আর আমার ওখান থেকে তখনই ওই মুহূর্তে বাসা ছেড়ে চলে গেল। না বললো যে আমরা একটু আসতেছি, ঢাকায় বেড়াইতে আসছে আমার চাচা শ্বশুরের বাসায়, এসে আর বাসায় উঠে না। কেন উঠে না? ওদের সাথে থাকবো না। পরে আমার শ্বশুরকে বললাম হিসাব দিয়ে যাইতে বলেন, হিসাব দিচ্ছিল না। না দেওয়ার পরে তা আমাদের সাথে দীর্ঘ 2 বছর যোগাযোগ নাই, হিসাবও আর দিল না। সেখানে আমার মোট 42 লক্ষ টাকার মতো ইন্টারেস্ট ছিল। আমার বাবাই দিত এইগুলো, মানে বছরে মাসে যখনই মাল করতাম বড় ভাই কিছু দিত, বাবা কিছু দিত, এইভাবে আমি এসে সব শেষ। তারপর লিকুইডের যে ওটা দিলাম 7 লাখ টাকা ইনভেস্ট করলাম, সেও লেবার, মানে সেও পলে গেছে। সেটা আবার আমার জায়ের আপন, মানে গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই, সেও চলে গেছে। তারপর কি করলো? তারপরে ওই অবশিষ্ট 14 থেকে 20 পিসের মতো প্রোডাক্ট নিয়ে আমার কথা হলো যে এইগুলো আমি যেহেতু ভালো পড়ার মতো আছে, আমি এগুলো সেল করি তো দেখি। পরে ওই প্রোডাক্টগুলো বেছে নিয়ে এসে আশেপাশে ভাবিদের বলা শুরু করলাম। করোনার সময় মাস্ক পরে অনেকেই দেখা গেছে যে কাপড় কিনবে, যাইতে পারতেছে না। পরে বলুন ভাবি আমার কাছে কিছু ভালো প্রোডাক্ট আছে, কম দামে সেল করবো, যদি পছন্দ হয় নিতে পারেন। এরকম করে আমি একটা ইউনিটে ছিলাম, ওখানে 12-14টার মতো ইউনিটের লোকজন ছিল। ওরা দেখতো আশেপাশে, আবার ওরা নিয়ে গিয়ে আবার আশেপাশে মানুষকেও দেখাইতো। যখন 6টা কি 7টা সেল হলো, তখন অনেকেই আসা শুরু করলো যে 500 টাকায় তো ভালো প্রোডাক্ট পাওয়া যাইতেছে, এরকম করে আসতেছে। তো কিছু 200 টাকা জিরে ছেড়ে দিলাম, এটা দেখে অনেকেই আসতেছে। পরে আমার তাদের কাছ থেকে তারা বলতেছে যে আপনি করেন, মানে কিছু প্রোডাক্ট নিয়ে আসেন, নিয়ে এসে এদের সাথে মিক্সড করে সেল করা শুরু করেন। পরে বললাম যে আমি টাকা কোথায় পাবো? পরে আমি আবার একটা ব্যাংকে 10,000 টাকা রেখে দিছিলাম, আবার এমনি হাতে ছিল 2,000 টাকা। 12,000 টাকা নিয়ে আমি ঢাকা ইসলামপুরে এক পার্টিকে, আমাদের যে দোকানে মাল দিত ইস্টার নামে একটা পার্টি আছে, ওনাকে ফোন দিলাম, ভাই আমাকে 600-700 টাকার মতো কিছু 3 পিস পাঠান, 12,000 টাকার বেশি হওয়া যাবে না, আমার টাকাই আছে এরকম। পরে বললো যে ঠিক আছে ভাবি, পাঠিয়ে দিল। দেওয়ার পরে দেখি আশেপাশে অনেক মানুষ ভাবিরা নিচ্ছিল, আমার পরিচিত গুলো নিচ্ছিল। এইগুলো আবার ভাবলাম যে পোস্ট করি,
অনেকে করোনার জন্য তো বের হয় না, তো মেনশন দিয়ে 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 পোস্ট করতাম। পোস্ট করার পরে অনেকেই এসে এসে আমার প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছিল। এরকম করতে করতে আমার ভালো রেসপন্স, মানে সবাই করোনার সময় মানে আবদ্ধ জীবনে মানে আমার কাছে আসতো সবাই। আমার বাড়িওয়ালা আমাকে বলতেছে, না আপনি এইভাবে বিজনেস করতে পারবেন না, আমরা বাসায় ঢুকতে দিব না। বাসাটাও চেঞ্জ করলাম, বললাম যে না আমি আশেপাশে বাসা নিব। পরে আবার বাসা চেঞ্জ করে নিলাম যে ওখানে থেকে হলো আমি সেল করা শুরু করব। পরে এরকম করে আস্তে আস্তে শুরু করলাম। শুরু করতে করতেই মানে মনে হলো যে আমি যেহেতু কাজই করব, ব্র্যান্ডিং পণ্য নিয়ে কেন করতেছি না, জামালপুরের কোনো পণ্য নিয়ে করি, ভালো কিছু নিয়ে করি। করে আস্তে বাবার বাড়ি আবার চলে গেলাম। যাওয়ার পরে এমনি বললাম যে আমার কিছু টাকা লাগবে, পরে না আমার ছেলে মেয়ে আমার মেয়ে তো ভালো কিছু খায়, তো খাওয়া আবার পাইতেছে না। পরে আব্বা বলতেছে কত টাকা লাগবে, বাসা ভাড়া বাকি পাচ্ছে, মিথ্যা বলতেছি, বাসা ভাড়া বাকি পড়ছে, এই পড়ছে সেই পড়ছে, 50,000 টাকা দিতে হবে। পরে আব্বা এক জায়গা থেকে নিয়ে এসে দিল যে আচ্ছা নিয়ে যাও, নিয়ে যায় তোমরা কোনোভাবে চলো দেখতেছি। পরে এনে আমি আবার কাপড় কেনা শুরু করছি। এই ইসলামপুর থেকে ফোনে ফোনে কাপড় নিয়ে যায় সেল করতেছি। তারপরে ওই সেল ভালো সেল হচ্ছে, ওই টাকায় আবার খাচ্ছি না যে খাবো শেষ করবো, এরকম করতেছি না। যা যা লাভ হয় ওই টাকা দিয়েও আবার প্রোডাক্ট নিয়ে যায়। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে না ভালো কিছু হচ্ছে। পরে আস্তে আস্তে করোনা একটু হয়ে আসতো। পরে আমি হাতের কাজের জামা ছাপ দেওয়া শুরু করলাম যে নকশি পণ্য দিয়ে কাজ করব। কিন্তু নকশি পণ্য যখন করলাম আমি আবার ভেঙে পড়লাম। নকশি পণ্য আর কেউ কিনে না জামালপুরের, মানে যারা আমার কাস্টমার ছিল সব চলে গেল। পরে আস্তে আস্তে আমি আবার মানে বসে পড়ছি যে এটা কি হলো, আমি তো আর টাকাও পাচ্ছি না। পরে হুট করেই ডিসি অফিসে একটা মিটিং দিল। আমি আবার এর মধ্যেই অনেকের শুনবো আপনার গল্পটা একটু গুছায় নেন। তার আগে আমরা একটু ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আপনার গল্পটাও আমরা একটু শুনতে চাই। সংক্ষেপে বলবেন। আপনার অতীত আমি শুনেছি, আপনার জীবনে অনেক কষ্ট গেছে, আপনার অপারেশনের টাকা পরিবার থেকে পান নাই এরকম কথা শুনলাম। বাট তার সেই মানুষটা শূন্য মূলধন থেকে, আপনার কোনো মূলধন ছিল না, এটাও একটা কিভাবে শূন্য মূলধন দিয়ে ব্যবসা শুরু করা যায় সেটাও আমরা একটু শুনতে চাই। এখন সেখানে আপনি মাসে প্রায় 2 লাখ টাকা সেল করেন, একটু যদি বলেন পেছন থেকে। সেটাই বলা হচ্ছে। আপনি আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাকের প্রতি, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ। তো স্যার আপনার প্রতিও কৃতজ্ঞ এই জন্য যে আপনি প্ল্যাটফর্ম কারণেই আমি আজকে মানে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছি। তো আমি আমার জীবনের একটু গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি কৃষক বাবার সন্তান, 4 ভাই বোন, আমি সবার বড়। আসলে বড় ছেলেদের দায়িত্বটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আমার বাবার কথা একটু না বললেই নয়। আমার বাবা একেবারেই সহজ সরল, মানে এতটাই সহজ সরল। আমার এখনো যদি আমি মানে যে বিয়ে না করতে হবে তা কোনোদিন বলতো না যে বিয়ে করতে হবে। আমার 2টা বোন ছিল, মানে যে বেশি সহজ সরল আর কি। ও মানে শুধু কাজ করে, খাওয়া দাওয়া করে, বাজারঘাট করে, মানে যে এই এতটুকুর মধ্যে আবদ্ধ। যার জন্যই আমি বড় হওয়ার কারণে এই দায়িত্বটা আমার উপরে এসে মানে বর্তায়। তো আমি সবার বড়, আমার 2টা বোন ছিল এবং যৌথ ফ্যামিলি ছিল। পরিবারের সব কাজ বাবা মা করতো, আমিও করতাম। বাবাকে দিয়ে শুধু কাজই করাতো বাবা। লেখাপড়ার কথা ওই রকমভাবে বাবা বললে, কিন্তু আমার মা অনেক শিক্ষিত না, কিন্তু মানে বুদ্ধিমতী আর কি। মানে আমাকে যে কোনো উপায়ে সে লেখাপড়া করাবে। তো লেখাপড়া লাইন করলাম এবং আপনার ওই কৃষিকাজ, বাড়ির কাজ করি, পাশে অন্য জমিতেও কাজ করি। তে এর মতো অবস্থায় আপনার এসএসসি পাস করলাম। এসএসসি পাস করার পর আপনার আমি তার আগেই ওই চাচতো কাকা আছে আর কিবি কাকা, ওদের সাথে থাকতাম। মানে কৃষি বিষয়ে যে উদ্যোক্তা, এই বিষয়ে তখন থেকেই রেডিওতে টেলিভিশন দেখতাম। এটা আমাকে খুবই উদ্বুদ্ধ করতো। তো আমি এসএসসি পরীক্ষার পর এসএসসি পরীক্ষা এসএসসি পাস করি 2002 সালে। তারপর আমি যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পর আপনার ওই মুহূর্তে এসেই কোনো কিছু করা হয়নি। পরে ইন্টারমিডিয়েট পরে আপনার কুবুল বাসা থেকে উল্লাপাড়া কলেজে, ওখান থেকে আমাদের বাড়ির রাস্তা 10 কিলো। এর কৃষিকাজে আমাদের সহযোগিতা করার জন্য 10 কিলো অনেক সময় আমি হেঁটে আসতাম, হেঁটে যেতাম। মানে অনেক সময় 2 টাকা ভাড়ার জন্য বাসে আমি 8 থেকে 10 কিলো হেঁটে যেতে হতো আর কি, মানে অভাবের কারণে। তো এমতো অবস্থায় লেখাপড়া করতেছি।
আমার কৃষির প্রতি যেহেতু উদ্বুদ্ধ, ওখানে থাকা অবস্থায় কুকুরদের বাড়িতে অনেক আমের গাছ, কাঁঠালের গাছ আছে। ওখান থেকে আমি বীজ সংগ্রহ করে নিজেই বাড়িতে এনে আমাদের বাড়ি মানে ঘরের সামনে উঠোনে আপনার প্রায় 4 থেকে 5,000 এই আপনার কাঁঠালের বীজ, আমের বীজ, নিম গাছের বীজ রোপণ করি এবং এগুলো ভালোই সেলও করি। কিন্তু পরবর্তীতে ওইটা আর করা হয়নি কে। তো ওখানে ওটা থেমে যায়। তারপরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর ওই কাকাদের সাথে আলাপ আলোচনা করে আমি আব্বার এর মাঝখানে 2 বোনেরই বিয়ে দেওয়া হয়ে যায়। তাদেরকে মানে সব দায়িত্ব আমাকেই বহন করতে হয়। আব্বা যেহেতু এভাবে বোঝে না। আপনার ওই কাকাদের সাথে আলাপ আলোচনা করে আমি আব্বাকে বলে 20,000 টাকা একটা জমি মানে বন্ধক রেখে আর ওই কাকা 20,000 টাকা আমি 40,000 টাকা দিয়ে নাটোরে গিয়ে জমি রাখি যে একটা ছাগলের ফার্ম করব। ওখানে গিয়ে ছাগলের ফার্ম করি, কিন্তু ওটা ছাগল কেনা শুরু মানে শেষ হয় মাত্র আপনার এই পিপিআর টিকা দিতে হয়, যেটা দেওয়ার আগেই আপনার রোগ ধরে যায়, পিপিআর ধরে যায়, যার জন্য প্রায় অর্ধেক ছাগল মারা যায়। আর অর্ধেক বিক্রি করে আমি ব্যাগে আবার চলে আসি। তো এখন চলে আসার পর কিছু টাকা হয়, পরে মানে আত্মীয়র সাথে আলাপ করে বিদেশে যাওয়ার কথা বলা হয়। পরে পাসপোর্ট করার আগে দাদার সাথে আলাপ করলাম যে দাদা তাহলে বিদেশে যাব, আমার তো শুধু পাসপোর্ট করার টাকাটা আছে, পরে যে টাকাটা লাগবে এটা আপনাকে দিতে হবে। তো দাদা প্রথমে রাজি হয়। পরে আপনার ভিসা আসে, ভিসা আসার পরে দাদা আর এই টাকাটা দিতে রাজি হয় না। তার এবারে একেবারে টাকা শূন্য হয়ে গেল। এরপরে পরিবারের তো সহযোগিতা কাজ, ছাগলের ব্যবসা করতে গেলে ছাগল মারা গেল, জি দেখ, জি বাকিটা বিক্রি করে কোনো রকম বেঁচে আসলেন। তারপরে বিদেশ যাওয়ার চেষ্টা করলেন, ভিসাও আসলো, জি তো টাকা জোগাড় হলো না। টাকা জোগাড় হলো না। এখন তখন আমার আব্বা তো যদিও ভিন্ন, কিন্তু জমি তো লগা দাদা চাচা এরা বড় করে না, দাদা মানে আমার বাবা বাবার না দেওয়ার কারণে আমি কিছুদিন পর সংসারের অবস্থাও তো ভালো না। তো আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে এসে আপনার আমি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নিই। চাকরি করি, কিন্তু আমার মনের মধ্যে একটা মানে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। দীর্ঘদিন চাকরি করি এবং যা ইনকাম করি মানে সব একদম আপনার বাড়িতে আমি পাঠাই। মোটামুটি 7 বছর 8 বছর চাকরি করলাম। করার পর এর মাঝখানে আমি ঢাকাতে আসার 1 বছর পরই দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পর আপনার প্রতিবেশীর সাথে একটু মানে যে বাড়ি নিয়ে একটু গ্যালজাম হয়। ওনারা সর্বসাকুল্যে ওরা কেস করে, আমাদের তরফ থেকে 5টা কেস করে। দেখা যায় এখানে অনেক টাকা নষ্ট হয়। এরপরে আমার আম্মা একটু অসুস্থ ছিল। আমার কাছে এনে আমি যখন ব্যাচেলর ছিলাম ওই সময় চোখের অপারেশন করি, প্রায় 30-40 হাজার টাকা যায়। আপনার সব কিছুই তাও মোটামুটি ভালোই চলছিল। আপনার ওইয়ের মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। আপনার বিয়ে করতে একটু দেরি হয়েছে, কারণ হলো যে আমার একটা ছিল যে আমার বোনের জামাই মানে আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবে, কিন্তু সরকারি চাকরি আর হয় না। আপনার আমার বয়সটাও মোটামুটি কাগজে শেষ হয়ে যায়, তারপরে বিয়ের কথা বলে। কিন্তু মানে বড় কষ্টের বিষয় হচ্ছে এটাই, আমি যখন বিয়ে করি, বিয়ে করার আগে আমার যে ক্যাশ ক্যাপিটাল ছিল এটা 4 থেকে 5 লাখ টাকা, আরও 2 লাখ টাকা ঋণ করে আমাকে একটা মানে বাড়িতে ঘর দেওয়া হয়। এই ঘর দেওয়ার হয় যেটা আমাকে আসলে এখন অনেক কষ্ট দেয় যে আপনি প্ল্যাটফর্ম যদি আগে পেতাম, যে মূলধন শেষ করে এটা করাটা কিন্তু আসলে ঠিক না। এখন আমি বুঝি। তো যাই হোক, যেটা হয়ে গেছে, আপনার এই বিয়ে করার সময় আমি এক চাস্তবের কাছ থেকে হাওলাত নিয়ে আমি আমার হাত খরচটাই করি। বিয়ে করার 2 মাস পরে আবার আমার চাকরিও চলে যায়। আমি এখনও চাকরিরত আছি। চাকরি চলে যায়। চাকরি যাওয়ার পর আবার অল্প কিছুদিন পরেই চাকরির ব্যবস্থা হয়, কিন্তু পরে যেখানে চাকরি নেই ওই জায়গাটায় আপনার স্যালারি ঠিক মতো দিত না। না দেওয়ার প্রেক্ষিতে এখন বাড়ির আমার যে ভাই বোন বা আপনার সবার একটা কথোপকথন যে ছেলে বিয়ে করছে, শ্বশুর শাশুড়ি বউয়ের কথায় পরিবর্তন হয়ে গেছে। কারণ আগে যেভাবে দিতে এভাবে আসলে জানি না কি কষ্টে আছি। এবং বিয়ে করার 1 বছরের মাথায় আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করে। এবং আরেকটা বিষয় ভালো, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি আর লেখাপড়া করতে পারিনি কে। কিন্তু আমার ওয়াইফরে আলহামদুলিল্লাহ মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করাছি আমি। আমি যখন বিয়ে করি তখন ওয়াইফ অনার্স ফার্স্ট ইয়ার পরে। যে সব কিছু মিলে মানে সন্তান হলো, ওয়াইফের লেখাপড়া, আমার নিজে চলতে হবে, আপনার স্যালারি ঠিক মতো পাই না, যার জন্য বাড়িতে দিতাম, কিন্তু আগের মতো তো দেওয়া সম্ভব না। যার জন্য বাড়ির সবাই একটু এমন সেমনভাবেই
দেখতো আর কি। তো যাই হোক, এরপরে দীর্ঘদিন চলে গেল, এভাবে যাচ্ছে যাচ্ছে। তারপরে আপনার মোটামুটি বিয়ের 3 থেকে 4 বছর পর আপনার আমার এই পায়ের যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার এই পায়ের রগের ভেরিকোজ ভেইন অনেক আগের থেকেই ছিল। যখন আমি ক্লাস 6-7 পড়তাম তখন থেকেই ছিল, কিন্তু এটা কোনো সমস্যা হয় না। হঠাৎ করে পায়ের গোড়ালিতে একটা ঘা হয়, এইটা হওয়ার কারণে এটি ইনফেকশন হয়ে যায়। আমি প্রায় 1 লাখ টাকার মতন ওষুধ ইনজেকশন খাচ্ছি, ওষুধ নিলে ভালো হয়, এক পর্যায়ে যায় আপনার ইনজেকশন ওষুধেও কাজ করতো না। তো এই যখন কাজ করতো না তখন ডাক্তারের পরামর্শ নিলাম। আপনার ডাক্তার পরামর্শ দিলে অপারেশন করতে হবে, ভেরিকোজ ভেইনের যে রগগুলো আছে এগুলো কেটে ফেলে দিতে হবে, তারপরে আপনি ঘাও সারবেন। মানে অজু করতে পারতো না, এই পর্যন্ত মনে করেন যে আপনার পলিথিন দিয়ে পেঁচা রাখতাম, মানে খুবই খারাপ অবস্থা। তো যার পরে আমি টাকা চাইলাম, ছোট ভাই তখন লেখাপড়া চাকরি করে, কিন্তু টাকা দেয় নাই। তো আমি আমার বইয়ের ওয়াইফের এক ভাই কিছু দিছিল, আরও ঋণ টিন করে যাই হোক অপারেশন করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই অপারেশন প্রথমবার যে করি, পরে আপনার 5-6 মাস পরে এই সমস্যাটা আবার দেখা দেয়। পরে ডাক্তার সাথে আলাপ করলাম, উনি টেস্ট করে দেখলো যে ভাই সরি, আপনার অপারেশনটা সঠিক হয় নাই, আবার অপারেশন করতে হবে। তখন আবার তো একেবারেই আমি টাকা পয়সা নাই। তো তখন বাড়ির সহযোগিতা পাইনি, তো বোনের যাবে আমাকে কিছু হেল্প করছিল, বাকিটা অন্যভাবে ম্যানেজ করছি। এটা আমাকে আসলে কষ্ট দেয় যে এই এই যে কষ্ট, এই কষ্ট আর্থিক যে আমার একটা অভাব, এই চিন্তাধারা থেকেই আমার যে আমি চাকরি করতেছি পাশাপাশি আসলে কিছু করতে হবে, তখন থেকেই আমার এই চিন্তাভাবনা। তখন ব্যবসা আমি শুরু করি নাই। তো আপনার ওই ইউটিউবে মানে যে এমনি ফেসবুক দেখি, ইউটিউব দেখি, দেখতে দেখতে পরে আপনার এই ইউটিউবে লাইভ দেখি, যেটা দেখে আমি উদ্বুদ্ধ হই যে চাকরি করার পাশাপাশি কিছু করা যায়। একটা মানুষ আসলে একটা কাজ করবে তা না, আপনার মানে কথা। তো এই উদ্যোগটাতে আমি তাহলে তো কিছু করা যায়। এবং আপনি বলেছেন যে সবাই সবার নিজ জেলার যে সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা কাজ করতে পারবা। তখন আমি ওরে দেখতে পরে আমি মনে করেন যে অনেকগুলো ভিডিও দেখি। এক পর্যায়ে আপনার এখানে রেজিস্ট্রেশন করি, 20তম ব্যাচে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে আপনার নিয়মিত ক্লাস করি। নিয়মিত ক্লাস করার পর তো এখন 3 মাস হয়ে যাওয়ার পর আমি এখন তাহলে ব্যবসা কি নিয়ে শুরু করব। আমি দেখলাম যে আমাদের সিরাজগঞ্জেতে আপনার পর্যাপ্ত পরিমাণে সরিষা উৎপাদন হয়, মানে যে অনেক বেশি পরিমাণে, যেটা সরিষার দানাটা যদি এখন কেউ বলে যে আমাকে 2-5 কোটি টাকার লাগবে, আমি ব্যবস্থা করে দিতে পারবো আর কি। তো দেখলাম যে সরিষা যেহেতু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আর এই তেলটা দিয়ে আমি শুরু করতে পারি। তো এই ইতিমধ্যে আমার ফুফাতো ভাই একটা দোকান আছে। তো ফুফাতো ভাইরে বললাম যে ভাই আপনি তো দোকান আছে, আমি তো এই একটা প্ল্যাটফর্মে আছি, তো এইটার থেকে আমি ব্যবসা করতে চাচ্ছি, তো আপনি যদি আমাকে কিছু তেল দিতেন। পরে ভাই আমাকে 3.5 লিটার তেল, 3.5 কেজি তেল দিয়েছিল। পরে ওইটা আমাদের অফিসেরই একজনকে দিয়েছিলাম, যাই হোক উনি পরে চাকরি ছেড়ে চলে যায়, ওই টাকাটা আর পাওয়া হয় নাকি। এইটা তারপরেও আমি থেমে থাকি নাই। পরে আমার বাড়িতে কিছু সরিষা ছিল, বাবা মাকে বললাম। পরে বাবা মা করলো যে তাহলে সরিষা যখন আমি বিক্রি করি পরে তো দাম বাড়বে, যখন দাম বাড়ে ওই দামই আমি আপনাকে দিয়ে দেবো। তো যাই হোক আমাকে 9 মণ কি 11 মণ এরকম সরিষা আমাকে দেয়। আমি নিজে গিয়া শুকায়া তারপরে ভাঙায়া নিয়ে আসি। আসার পরে আমি ফেসবুকে একটা পোস্ট করি। পোস্ট করাতে এই আপনার টঙ্গী থেকে একজন মানে 40 কেজি তেল অর্ডার করে এবং সে গাড়ি দিয়ে যায় আমার বাসা থেকে নিয়ে আসে। তো এই নেওয়াতে আমি খুবই উদ্বুদ্ধ হই এবং এর পরবর্তীতে আসলে আমাকে আর ফিরে তাকাতে হয় নাকি। এরপরের থেকে আলহামদুলিল্লাহ এই এই আরেকটা প্লাস পয়েন্ট হলো যে আমি গাজীপুরে আছি 19 বছর। এখানে আমার একটা সার্কেল আছে, অনেক পরিচিত লোক আছে এবং এখানে আমি যে সবার কাছে বিশ্বস্ত, এই জিনিসটা আমি কাজে লাগাইছি। দেখা যায় যে আমাকে সবাই বিশ্বাস করে। প্রথমত আমার পণ্য নেওয়া হলো বিশ্বাসের কারণে, যে জহুরুল অনেক বিশ্বাসী, তাহলে যেহেতু অন্য জায়গাতে নেওয়ার থেকে জহুরুল কাছ থেকে নিই। এবং একবার একজন ব্যক্তি নিলে পারে দেখা যায় যে ওই ও তো নিয়মিত নেয়ই, তার সাথে আরও মনে করেন যে ওই আর একটা কাস্টমার যে আমার পরিচিত একজন আছে, অনেক ছেলেটাও ভালো এবং পণ্যও ভালো, আপনারা নিতে পারেন। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আমার সর্বসাকুল্যে এখন প্রায় 300+
মানে যে নিয়মিত কাস্টমার আছে। মাসে আপনি কত টাকা সেল করেন না? এটা এভারেজ 2 লাখ টাকা, কোনো মাসে 3 লাখ টাকা, 2.5 লাখ, 2 লাখ, আবার একটু কম হয়, এভারেজ 2 লাখ টাকা আপনার সেল হয়। তো আমি যেটা বলার চেষ্টা করেছেন যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং বিশ্বাস এই দুইটার কারণে আপনার সেলটা। এতে আমি একেবারেই 100% কোয়ালিটি ঠিক রাখি এবং এটার সাথে সাথে আমি শুরু করলাম ঘি নিয়ে। ঘিটা যেখানে উৎপাদন হয় আমি নিজে গিয়ে ওখানে দাঁড়া থেকে আমি যে চাকরি করি, বস অনেক ভালোবাসে এবং বস আমার নিজে কাস্টমার। সরিষার তেল একদম নিয়মিত সরিষার তেল নিয়ে খায় এবং ঘি নেয়। পরে পরবর্তীতে এর সাথে অ্যাড করলাম, কিছু লোক ঘি চাইলো, পরে ঘি দিয়ে শুরু করলাম। পরে আলহামদুলিল্লাহ এর সাথে মধু অ্যাড করেছি, রসমালাই, বগুড়ার দই। অনেক কষ্ট করতে হয়েছে এগুলা সংগ্রহ করতে। তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো সেল হয় এবং সবাই আমাকে বিশ্বাস করে। বিশ্বাসের জায়গা থেকেই আসলে সবাই পণ্য নেয় এবং অবশ্যই আমি চেষ্টা করি মানে 100% খাঁটি দেওয়ার জন্য, ভালো দেওয়ার জন্য। ভেরি গুড, অসাধারণ। আমরা আপনার স্বপ্ন নিয়ে শুনবো, তার আগে একটু আমরা আবার আমাদের জামালপুরে সুবর্ণা চৌধুরীর কাছে আসতে চাই। এই প্ল্যাটফর্মের সন্ধান পেলেন কিভাবে? এই প্ল্যাটফর্মের সন্ধান পাইছি আমি এরকম অবস্থায়, যখন আমি নকশিপণ্য নিয়ে কাজ শুরু করি তখন আমি হতাশায় পড়ে যাই। তখন ডিসি অফিসে একটা মিটিংয়ে গেছিলাম, যাওয়ার পরে আমাদের জেলা প্রতিনিধি ইমতিয়াজ মুরাদ ইমতি ভাই ওখানে ছিল একটা উদ্বোধনী ক্লাসে। পরে হুট করে বলল যে আপনি হতাশা, আমি স্যারকে বলছিলাম, শুনছিল এডিসি জেনারেল স্যারকে বলছিলাম যে স্যার আমি আসলে আমার ডিসিশনটা চেঞ্জ করার পরে আমি আর উদ্যোক্তা মানে আমার কাস্টমার পাচ্ছি না। তো এই কাস্টমারগুলা সব বাইরে, আমি এখন কি করব? পরে বলল যে আপনি তাহলে মেলা করেন, বিভিন্ন মেলা হয়, সরকারি বেসরকারি মেলা হয়, এগুলো করেন, করে প্রচার করেন, করার পরে আপনার এরকমই হবে। পরে ইমতিয়াজ মুরাদ ইমতি ভাই বলল যে আমি আপনাকে একটা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করে দিব, আপনি ক্লাস করতে পারবেন। তখন আমি মানে কথা বলতে পারি না, সেরকম করে আমি কাঁপছিলাম স্যারের সামনে। পরে বলল যে আপনার অনেক সমস্যা আছে, এইগুলো আগেই করতে হবে, তারপরে না মানুষ পণ্য কিনবে। পরে বললাম যে কিভাবে ভাই? পরে বললো যে আচ্ছা আপনি আপনার আইডি দেন। বিভিন্ন তথ্য নিল, নেওয়ার পরে আমাকে রেজিস্ট্রেশন করে দিল। দেওয়ার পরে রেজিস্ট্রেশনে কিভাবে যুক্ত হয় সেটাও জানেন না ইমতিয়াজ মুরাদ ইমতি ভাই নিজে তখন গুগল মিটটা ক্রিয়েট করে কয়েকদিন থেকে আমি যুক্ত হতে পারছিলাম না। পরে আমি হাজব্যান্ডকেও সাহস করে বলতে পারতেছি না যে কোথায় না কোথায় অ্যাড করে দেয়, আবার হাজব্যান্ডকে আগে বললে যদি ঝামেলায় পড়ে যায়। পরে আবার 3-4 দিন পরে গেলাম, ভাই আমি কিভাবে যুক্ত হবো, আসলে পাই না। তো পরে দেখে যে আমি অ্যাপসই ডাউনলোড করি নাই। পরে এইগুলো সব করে দিল, দেওয়ার পরে আমাকে তো সে নিজেই লিঙ্ক দিল, দিয়ে বললো যে এইভাবে যুক্ত হবেন, দেখিয়ে দিল। দেওয়ার পরে আমি যুক্ত হলাম। হওয়ার পরে আমি তো একেবারে গ্রামের মেয়ে। তো আমার আঞ্চলিকতা, মানে আমি চাকরিও করতাম ওই দেয়ানগঞ্জ থানাতেই। তো আমার আঞ্চলিকতা দেয়ানগঞ্জের, আমার এই আঞ্চলিকতায় অনেকেই হাসতো। আমি পরিচয় দিতাম, আমার পরিচয় শুনে অনেকেই লিভ নিত এরকম। আমি নাম বলবো না, আমাদের জেলা প্রতিনিধি, আমার সাথে জেলা প্রতিনিধি একজন বলেই বসলো যে আপু আসলে এইভাবে কথা হয় না, এইভাবে কথা বললে পরে আমরা ভুলে যাই কথা, আপনার কথা শুনলে আমরাও কথা ভুলে যাই। পরে বললাম যে আমি তো ভালোই বলা। পরে বললাম যে আমি তো আর বেশি পারি না, কয় আপনি কথা শুনেন। পরে আমি লজ্জায় একদিন, মানে বারবারই বলে উনি, মানে এরকমই একটু স্টেট, মানে কথা বলতে পছন্দ করে, বারবার লজ্জা দেয়। পরে আমি একদিন কান্নাকাটি করে লিভ নিয়ে ফেললাম যে এখানে আর থাকবো না, আমি তো পারছি না যে আমি কিভাবে কথা বলবো। পরে আমাকে জেলা প্রতিনিধি ফারহানা মুন্নি আপু, নাইম ভাই নক দিল, কেন আপু যুক্ত হচ্ছে না? বললাম, পরে আমি তো কান্না করে ফিরছি, আমি যে লিভ নিছি ফাউন্ডেশনে সবার সাথে কথা বলি, এখন আর কথা না বললেও ভালো লাগে না। ওই সময় খুব কষ্ট হচ্ছিল। পরে যখন ওরা মানে নক দিল, তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম যে ভাই এই ঘটনা। পরে বললো যে না, আপনাকে উনি না থাকলেও আপনাকে আমরা চাই, আপনার মতো উদ্যোক্তারাই এখানে জায়গা পাবে, উনার জন্য না এটা, ঠিক আছে? পরে বললো যে আজকেই যুক্ত হবেন। ফারহানা মুন্নি আপু, আপনি যদি না যুক্ত হন আমি আপনার বাসায় যাব, পাশাপাশি বাসায় চলে আসবে, এসে আমাকে জয়েন করে দিলেন এইখান থেকে। পরে আসার পরে আমি আস্তে আস্তে, পরে এটাই আমার একটা মাথায় যে আমি কথা বলতে পারি না, আমি উপস্থাপনার দায়িত্ব নেই, ক্লাসে সেশন চর্চার এই যে প্রথম সেশন পাঠ করব, করেই করি, শপথনামা এগুলো দিতে চাইতো না, যে আপনি আপনার পরিচয় সুন্দর করে দিতে পারেন না। পরে বলে যে বারবার নিবেন, বারবার দেখবেন। পরে আমি কি করলাম, আরেকটা মোবাইল ব্যবহার করে, আমার হাজব্যান্ডের মোবাইল নিয়ে সবাই বলতো, আমি রেকর্ড করে করে বারবার শুনে শুনে কথা শিখতাম। কথা শিখে শিখে এখন আমি মানে
আমি ভালো উপস্থাপনা করতে পারি। একটা যদি কোনো অনুষ্ঠান হয় আমাকেই দেয় যে আপনি উপস্থাপনা করেন। তারপরে সেশনের বিশ্লেষণ আমাকে আগে বিশ্লেষণ দিলেও আমাকে অনেক অপমান করতে হতো। আমি কয়েকবার কান্নাকাটি করে লিভ নিতাম মেসেঞ্জার গ্রুপ। অপমানের জবাব তো হয়ে গেছে। জবাব হয়ে গেছে। এখন আমাকেই তারা আলাদাভাবে আমার একটা যেকোনো একটা ডিসিশনে আমাকে চায়না আপু আগে বলবে কি করা যায়? এটা কি করতে হবে? মানে কেউ যদি পণ্য প্রদর্শনী করতে আসে আমার কাছে পাঠিয়ে দিবে যে আগে চায়না আপুর কাছে শিখেন। তারপরে চায়না আপু কিভাবে বলে এটা ছেলে পাচ্ছেন এখান থেকে ফাউন্ডেশন। আমি আমার ছেলের যদি বলি, আমার ছেলের সর্বোচ্চ মানে সেল আমার ফাউন্ডেশন থেকে হয়। বিশেষ করে আমি সৌদি আরবে একটা পণ্য প্রদর্শনী করছিলাম স্যার। আমার 2.5 ঘন্টায় 1,58,000 টাকা সেল। এটা আমার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। মানে এটা আমি বলবো আমি আমার একেবারেই মানে আমার পজিশনটা চেঞ্জ করে দিছে এবং কি এরা আমার এখনো এমন রিপিট কাস্টমার আমি বলে বুঝাতে পারবো না। তারা আমার পণ্য সেল করতেছে মানে কয়েকজন সৌদি আরবের যারা নিয়মিত এই ক্লাস করে তারা আমার পণ্য নিয়ে তাহলে বোঝেন এই যে নেটওয়ার্কের গুণ। মানে আপনি আছেন কোথায়? জামালপুরে। জামাল আপনি সৌদি আরবে পণ্য প্রদর্শন আজকে একটা আপু আমার কথা শুনে চলে আসছে। এখন এখানে আছে। সৌদি আরবে পণ্য প্রদর্শনী করছেন, এত বড় সুযোগ সুযোগ এটা কল্পনা করা যায়? এটা কল্পনা মানে এটা মনে হলে আমি সৌদি আরব টিমের তার তরিকুল ইসলাম ভাই, তারপরে শেখ ওই আহ, জাহাঙ্গীর ভাইকে বারবারই মেসেঞ্জারে বলি যে মানে আমার জীবনের পুরো ক্রেডিটটাই আমি সৌদি আরবকে দিতে চাই যে আসলে তাদের থেকেই শুরু এবং তারা প্রত্যেকটা মিটআপে যুক্ত হয়ে আমার কথা বলে চায়না আপুর প্রোডাক্ট নেন কোয়ালিটি বলেন তার যে একটা ব্যবহার বলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? ছাড়া আমি মূলত নকশি কাঁথা, নকশি চাদর, পাঞ্জাবি শাড়ি। এই নকশিটাই ফেরত আসলো। জি যে নকশিটা অস্থায়ী ছিল না। আমি মনে করেন আমি প্রথম করি মানে নকশির স্টল নেই আপনার ধানমন্ডি কনভেনশন হলে। আসার পরে মানে মেলাই বুঝতাম না, তখন আসছি তো খালি হাসতেছি কি করব মানে স্যার গেছে স্যারের সাথে হ্যান্ডশেক করবো মানে স্যারের হাত স্পর্শ করবো, এটা আমার একটা ছিল। তো স্যারের সাথেই করলাম, একটা সাহস এসে গেল স্যারের মতো মানুষ আমার সাথে হ্যান্ডশেক করলো। এটা আমার মাথায় এটা আলাদাভাবে আমি একটা জায়গায় চলে যাব এবং স্যার এটা দেখবে। আর আমাকে যারা মানে এরকম বিতর্কিত ভাবে তা দেখতো, যারা আমাকে নিয়ে সমালোচনা সব বদলে গেছে, সব সব বদলে গেছে। আমি বলি না সবটুকু আমার পণ্যের আইডল মানে আমার কাছে শিখে কত সেল করেন এখন মাসে? মাসে আমার 8-9 লক্ষ টাকা 12 লক্ষ টাকা হয়েছে অসাধারণ অসাধারণ। এবং পুরো টাকা আমি ব্যাংক লোন করে এবং আমার টুকটাক হাজবেন্ড সহযোগিতা করে আমি মাসে 2টা করে মেলা করি এবং ফাউন্ডেশনের যেখানেই পণ্য প্রদর্শনী হয় সেখানেই চলে যাই, রিকোয়েস্ট করে তাদেরকে পণ্য প্রদর্শনী। হ্যাঁ, এটা একটা টেকনিক। আমি একটু দর্শকদের বলতে চাই যে আপনারা যারা বিভিন্ন জেলায় আছেন এই যে ওনার টেকনিকটা কিন্তু ব্যবহার করতে পারেন, যে রিকোয়েস্ট করে করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে। দেখেন থাকে জামালপুরে সৌদি আরবে পণ্য প্রদর্শনী করেছে, তো এটা কি সম্পর্ক এবং নেটওয়ার্কের সত্যিকারের ব্যবহার। আমরা শুনবো আপনার স্বপ্নের কথা, ফাইনালি শুনবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই ফাইনালি যে আপনার কি স্বপ্ন আগামী 10 বছর পরে, কোথায় দেখতে চান আপনি নিজেকে? স্বপ্নের কথা বলতে গিয়ে স্যার তার সাথে একটু অ্যাড করতে চাই। আমি যে আজকে এই পর্যায়ে আসছি অবশ্যই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যারা গাজীপুরের ঊর্ধ্বতন দায়িত্বশীল আছে তারা আমাকে অনেক হেল্প করেছে। বাৎসরিক যে আমাদের এখানে প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামে আমার সব ধরনের পণ্য নিয়ে আমি প্রদর্শন করার পরে ফাউন্ডেশনে আমার আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে এবং ওখানে যারা ছিল আমি স্যার একটু অ্যাড করি ওই দিনকে আমি মনে করেন আমার যাবতীয় পণ্যের সাথে আমি সিরাজগঞ্জের যে মাঠাটা আছে ওটি নিয়ে গেছি। আমি টেকনিকটা আছে যে ওয়ান টাইম গ্লাস আর অনেকগুলো আমি ফ্রি খাওয়াবো এবং কিছু দই। তো ওইটা 6 কেজি 8 কেজি আমি খাওয়াছি আর ওই বস্তা করে নিয়ে গেছি যে আমার আত্মবিশ্বাস যে এগুলো শেষ হয়ে যাবে। পরে আপনার এগুলো খাওয়ার পর অর্ডার করছে, পরে ওরা অনেকে রাগারাগি করছে যে আমি পেলাম না, আমাকে দিলেন না। তো এবং তারপরে আমার অনেক এই ফাউন্ডেশনে সেল হয়েছে। এটা অবশ্যই ফাউন্ডেশনের কৃতিত্ব এবং আমার এই যে আমি উদ্যোক্তা ব্যবসা করি এর পিছনে আমার ওয়াইফের কথা না বললেই নয়। আমার ওয়াইফ আমাকে মানে যথেষ্ট পরিমাণে হেল্প করে, সহযোগিতা করে মানে যাবতীয় কাজে ওনার অবদান আছে। এবং আমি আমার স্বপ্ন বলার আগে আরেকটা অ্যাড করতে চাই। আমি শুরুতে আপনার গাড়িতে চড়ছি, পাশের সিটে, অটোতে চড়ছি, ট্রেনে আসতেছি। ট্রেনের যে আপনার টিটি আছে সেও আমার কাস্টমার, মানে আসতে আমি ওনার সাথে আলাপ করছি। এরকম মানে যার সাথে যখন পাইছি
তার সাথেই মনে করেন যে বিষয়টা এলে আলাপ করছি, এবং আলাপ করলেই দেখা যায় যে সবাই হয় না, কিন্তু 10 জনের সাথে করলে অন্ততপক্ষে 2 জন 5 জন এইভাবে কাস্টমার হতে হতে আমার 300 কাস্টমার কিন্তু একজন ব্যক্তির এমনি হয় না, অনেক কষ্ট করতে হয়। তো এভাবে করছি। আমার স্বপ্নের কথা হলো কি, আমি সরিষার তেলের আমি বিএসটি করার জন্য চেষ্টা করতেছি। এটা হলে আমি এই তেলটা নিয়ে মানে অনেক বেশি আকারে বড় ধরনের কিছু করার স্বপ্ন। বোতলে মোড়ক লাগা, এবং এটা সারা বাংলাদেশে 65টি জেলাতেই এটা ব্র্যান্ডিং হবে এবং এটা আমি পৌঁছাবো। আর এর সাথে আমার বড় স্বপ্ন, আমি যেহেতু কৃষকের ছেলে, কৃষিকাজ আমি যাবতীয় কৃষিকাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমি মানে যে প্রসেসিংও করতেছি, জায়গার ব্যবস্থা হয়েছে, গাজী করে আমি অ্যাগ্রো ফার্ম দেবো, এবং এটা এত বড় আকারে নিয়ে যেতে চাই যেটা 10 বছর পর ইনশাল্লাহ অবশ্যই আমার এই ব্যবসাতে এবং গরু ফার্মে 50 থেকে 100 লোক আমি কর্মসংস্থান করার ইচ্ছা। এটা আমার মানে মনের আশা আর কি। এটা অবশ্যই দোয়া করবেন, এটা অবশ্যই আমার হবে। অবশ্যই দোয়া এবং প্রপারলি এই নেটওয়ার্ক আমি নিজের ব্যাপারে মানে যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, এবং আমি খুবই সৎ এবং পরিশ্রমী, মানে যে এতটাই পরিশ্রম, এটা মনে করেন যে দেখলে এটা আপেল মানে লোক। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম সংক্ষেপে শুনতে চাই, আপনারা আগামী 10 বছর পরে সুবর্ণা চৌধুরী নিজেকে কোথায় দিতে চায়? যদি বলি যে 10 বছর পরে, এখন আমার একটা স্বপ্ন হলো যে আমি 400-500 মহিলা কাজের পাশাপাশি তাদের সংসারের পাশাপাশি কাজ করতেছে, এরকম যারা মানে কাজ সংসার সামলিয়ে কাজ করতে চায়, এরকম আরো কম করি হলো 10,000 মহিলার কর্মসংস্থান সৃষ্টি করে দিতে চায়। আমি স্যার জেনে খুশি হবেন যে আমার এই মানে নকশি হাতের কাজগুলো করে অনেকেই তাদের পড়াশোনার খরচ করতেছে। আমাদের সরকারি জাহেদা শফির মহিলা কলেজ এবং আশেক মাহমুদ মহিলা কলেজের আশেক মাহমুদ কলেজের প্রায় 300-র মতো মেয়ে প্রতি মাসে কম করে হলো আমার কাছ থেকে 2,000 টাকা করে প্রোডাক্ট তৈরি করে টাকা নেয়। তারা 2,000 টাকা নিয়ে বলে যে আমাদের টার্গেট থাকে 2,000 টাকা, হোস্টেলের খরচটা আপনার কাছ থেকে নিয়ে আমরা চালাবো, বাবা আমাকে সহযোগিতা করব। সেম তারা তাই করে, অনেকেই 2,500, 2,500, 3,000 টাকা ছেড়ে যায়। এরকম কাজ করে তারা পড়াশোনার খরচ চালাচ্ছে, এবং তারা বলে যে আমাদেরকে নিয়ে আপনি লাইভ করেন, সমস্যা নাই, কারণ আপনাকে দিয়ে আমরা আজকে পড়াশোনা করতেছি। অনেক একটা ডিভোর্সি মেয়ে পড়াশোনা শেষ করতেছে, সে আমাদের বাড়ি থেকে অনেক 25 কিলো দূরে থাকে। সে আমার ফেসবুকে ফ্রেন্ড হলো, হওয়ার পরে আমাকে বললো যে আমি তো পড়াশোনা করাচ্ছে না, আমার ডিভোর্স, আমাকে বাবা মারও ভারী হয়ে গেছে, এখন আমি কি করবো। পরে বললাম যে আপনি আমার কাজ করেন। পরে দেখি সে অনেক সুন্দর কাজ পারে এবং দেখে দিলে তৎক্ষণাৎ সেটা পারে। কে এখন আমার টাকা দিয়ে সে পড়াশোনা করছে, এবং লাগলে অগ্রিমও আমি দিয়ে দেই। এদের পাশে আমি সব সময় আছি, থাকবো। এটা 10 বছর পরে যেন এরকম অসংখ্য মেয়েরা আমার প্রতিষ্ঠানে চৌধুরী পেশনে কাজ করে, আমার এটাই স্বপ্ন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের গল্প শুনলাম, ভালো লাগলো, এবং ডেফিনেটলি যারা শুনেছে তাদেরও ভালো লেগেছে, তারাও অনুপ্রেরণা পেয়েছে আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। এবং আপনারা শুনলেন দুজনের গল্প। আমার কাছে মনে হয় যে এই গল্পের উদ্দেশ্য যেটা, সেখান থেকে আপনাদের বার্তাগুলো নেওয়া, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, পড়ে যাওয়া, না পড়ে যাওয়া। আপনি শুনেছেন কতবার ওনারা হেরে গেছেন, বিপদে পড়েছেন, আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন, এবং একসময় এসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন। সো কেউ না কেউ পাশে থাকে, কেউ হয়তো থাকে না, বাট নিজের চেষ্টাটা যদি থাকে, আসলে এখান থেকে সফল হওয়া একেবারেই সম্ভব, এবং সেটার প্রমাণ আপনারা পাচ্ছেন। আমাদের ফাউন্ডেশনের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে আপনি যদি প্রপারলি ব্যবহার করতে পারেন এবং সেটাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জন্য আসলে যে কোনো দেশে, যে কোনো জেলায়, যে কোনো উপজেলায় পণ্য বিক্রি করা একটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়াবে। সো প্রপারলি এই ফাউন্ডেশনের আমরা যত প্রশিক্ষণ দিচ্ছি, যত নেটওয়ার্ক তৈরি করে দিচ্ছি, যত মানবিক কাজ করছি, এইটাকে আপনি প্রপারলি ব্যবহার করেন নিজের জন্য, তাহলেই আপনি লাভবান হবেন। অনেক ধন্যবাদ।